আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, গাজার পথে 60,000 সেনা, 40,000 সেনা নিয়ে প্রস্তুত এবার মিশরীয় সেনাদল। এবার ঘুরে দাঁড়িয়েছে, জেগে উঠেছে ঘুম থেকে মিশর। ঘটনা কিছু না কিছু এবার ঘটবেই। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। মধু খেয়েছে পশ্চিমারা, বলির পাঠা এবার হয়েছে ইসরায়েল। দর্শক, আপনারা জানেন দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখে অভিশপ্ত হয়েছিল এই ইসরায়েলিরা, কারণ তারা অবাধ্যতা করেছিল আর তার সীমা লঙ্ঘন করত। অর্থাৎ ইহুদিরা বারবার সীমা লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, আর সেখান থেকেই তাদের উপর নেমে এসেছে অভিশাপ ও পতনের ঘোষণা। কেবল কোরআনই নয়, ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদেও ইসরায়েলের পতনের ভবিষ্যৎবাণী করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইহুদির রাষ্ট্র 80 বছরের বেশি স্থায়ী হবে না। আজকের বাস্তবতা যেন সেই ভবিষ্যৎবাণীকেই সত্য প্রমাণ করছে। এমতো অবস্থায় পশ্চিমাদের আকস্মিক এক পদক্ষেপ যেন পবিত্র কোরআনের সতর্ক বার্তা। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব, এবার প্রস্তুত ইরানের বন্ধুর 45 লাখ সেনা, ডাইরেক্ট আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামছে ভেনেজুয়েলা। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ। বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। গাজায় ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে তারা এখন একের পর এক দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আর ইসরায়েল থেকে সরে দাঁড়াচ্ছে তাদের মিত্র বহু দেশ। দর্শক, এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এবার গাজা অভিযান বেশ ভয়াবহ হতে যাচ্ছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসরায়েলের আগ্রাসন এবার আরো বড় বিপর্যয়ে নেমে আসতে পারে গাজায়। এদিকে ইসরায়েলের 60 সেনাদলের গাজা অভিমুখে যাত্রার খবরে মিশর তাদের 4,000 সেনা প্রস্তুত রেখেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর। ইসরায়েলে গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন। মঙ্গলবার মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন বর্তমান উত্তর সিনাইয়ে প্রায় 4,000 সেনা মোতায়েন রয়েছে। এটি 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি। সূত্রটি বলেছে, গত কয়েক বছরের মধ্যে আমরা মিশরের সেনাবাহিনীকে এত উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় কখনো দেখিনি। কর্মকর্তা আরো জানান, প্রেসিডেন্ট আব্দুল্লাহ ফাতা এল সিসির প্রত্যক্ষ নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরেই তিনি সেনা মোতায়েন নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানচ্যুত করতে চায়, কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না। বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাঁটিতে মিশরের সেনারা অবস্থান নিয়েছে। বিশেষত গাজা সীমান্তবর্তী জনসি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সাজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী ও M6 যুদ্ধ ট্যাঙ্কও রাখা হয়েছে। মিশরীয় সূত্র জানিয়েছে, বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে। কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা, তবে সতর্ক করে দেওয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করেছেন, গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেবার পরিকল্পনায় তারা কোনোভাবে সহায়তা করবে না, বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে। এদিকে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ড। মঙ্গলবার রাতে আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায় দেন। বুধবার দ্য টাইমস অফ ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, মন্ত্রী ইসরায়েল কার্ডস গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন। এই আক্রমণাত্মক অভিযানকে গ্রিয়ন্স ক্যারিয়ার্স বি নামে ডাকা হচ্ছে। একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ। তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকার 75% অঞ্চল দখল করে নিয়েছিল।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কার্ডস বৈঠকে আইডিএফ এর পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন। সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এ পরিকল্পনা করা হয়। আক্রমণাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় 600 রিজার্ভিস্ট কলফ আদেশ জারির প্রস্তুতি চলছে। কার সেনা আহ্বানের এ আদেশটিও অনুমোদন করেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক 10 লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী এজন্য আইডিএফ এর মানবিক প্রস্তুতি অনুমোদন করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখে অভিশপ্ত হয়েছিল, কারণ তারা অবাধ্যতা করেছিল আর তারা সীমা লঙ্ঘন করত। অর্থাৎ ইহুদিরা বারবার সীমা লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, আর সেখান থেকেই তাদের উপর নেমে এসেছে অভিশাপ ও পতনের ঘোষণা। কেবল কোরআনই নয়, ইহুদিদের ধর্মীয় ন্যায় শাস্ত্র তালমুদেও ইসরায়েলের হয়েছে ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি ভবিষ্যৎবাণীকেই সত্য প্রমাণ করেছে। এমতো অবস্থায় পশ্চিমাদের আকস্মিক এক পদক্ষেপ যেন পবিত্র কোরআনের সতর্ক বার্তা এবং তালমুদের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করতে চলেছে। একসময় যাদের হাতেই লাখ লাখ ইহুদি হত্যার শিকার হয়েছিল, আজ সেই দেশেই হয়ে উঠেছে তাদের প্রাণকর্তা। অতীতের নিষ্ঠুর রোমানদের মতো চরম অত্যাচারের আজ বিশ্বে মানবতার দীপ্তি ছড়াচ্ছে। এবার সেই দীপ্তি পৌঁছাতে নির্যাতিত বালকের হাতে দিয়েছে লড়াইয়ের অস্ত্র। কৌশলী ইউরোপ, আমেরিকা মূলত ইহুদিদের রক্ষার নামে মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলকে ব্যবহার করছে, যাকে বলা যায় কাঁটা দিয়ে কাঁটা তোলা। অথচ মুসলমানদের হাতে ইহুদিদের হত্যার পরিসংখ্যান পশ্চিমাদের তুলনায় প্রায় শূন্যের কোঠায়। 1948 সালে ইহুদিদের সুরক্ষায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও এর পেছনে ছিল গোপন উদ্দেশ্য। মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং তেল, গ্যাস ও খনিজ সম্পদ নিজেদের কবজায় রাখার উদ্দেশ্যই ইসরায়েল নামক প্রকল্প চালু করে পশ্চিমারা। একজন মোবিল ব্রিটিশ পেট্রোলিয়াম সহ ইউরোপ, আমেরিকার জায়ান্ট কোম্পানিগুলো এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি ডলারের মুনাফা অর্জন করেছে। আসলে এসব কোম্পানির মালিকরাই মূলত ইসরায়েল রাষ্ট্রের মালিক। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবেনিজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য। প্রতিবেদনটি বলছে, বিশ্বের যেসব বহুজাতিক কোম্পানি ফিলিস্তিনে, ইসরায়েলে দখলদারি এবং গাজায় গণহত্যার সহযোগিতা করছে, লাগামহীন এইসব বিনিয়োগকারী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো অবাধে মুনাফা কমাচ্ছে। ইহুদিদের সুরক্ষার তকমা দেখিয়ে ইরাক ও লিবিয়ার মতো দেশে হামলার পেছনেও এই কোম্পানিগুলোর স্বার্থ জড়িয়ে আছে। চলমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমাদের সাম্রাজ্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সামরিক শক্তিধর চীন ও রাশিয়া তাদের ছত্রছায়ায় মধ্যপ্রাচ্য পশ্চিমাদের নিয়ন্ত্রণ ধীরে ধীরে কমছে। চলমান ইউক্রেন যুদ্ধ মূলত পশ্চিমাদের স্বার্থের অংশ। একদিকে তারা অস্ত্র দিয়ে ইউক্রেনের সম্পদ নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে রাশিয়ার মোকাবেলা করছে চীন। তাইওয়ান ইস্যুতেও একই কৌশল প্রয়োগ করছে তারা। বর্তমানে হামাস, হিজবুল্লাহ ও হুতিদের মোকাবেলায় ব্যর্থ হচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইরানের কাছে পরাজয়ের পর ইসরায়েলকে রক্ষায় আমেরিকাকে অযথা $200 মিলিয়ন খরচ করতে হয়েছে। পশ্চিমারা ইসরায়েলকে লস প্রজেক্ট মনে করছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, গ্লোবাল পাওয়ার থেকে রিজিওনাল পাওয়ারে পরিণত হচ্ছে। এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য প্রভাব বাড়াচ্ছে চীন ও রাশিয়া। ইসরায়েল বোঝা হয়ে ওঠায় তেল আবিবকে একা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমারা ইউরোপের 9টি দেশ ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিককে গোপন চিঠি পাঠিয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো সামরিক শক্তিধর দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা বিশ্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমর্থন আরো জোরদার হবে। লাশের গন্ধ আর শিশুর কান্নায় ভারী হয়ে আছে গাজার আকাশ বাতাস। অর্ধ লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনের রক্তে লাল হয়েছে পশ্চিমা নেতাদের হাত। সেই রক্তমাখা হাতগুলো ইসরায়েল নামধারী টিস্যুকে মুছে ফেলার চেষ্টা করছে, যেন সেই ডাস্টবিনের নিচেই চাপা পড়ে ইহুদি জাতি। আর সেই সুযোগ শুটবুট পড়া পশ্চিমারা যেন নতুন কোনো শিকারের শখ করছে। এবার লাতিন আমেরিকায় যুদ্ধ শুরু করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুদিনের শত্রু ভেনেজুয়েলা এবার আমেরিকার টার্গেটে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দিয়েছেন হারহিম কড়া ঘোষণা।
আমেরিকার অব্যাহত চাপ ও নতুন হুমকির জবাবে ৪৫ লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়া সদস্য মাঠে নামানোর ঘোষণা দিয়েছে মাদুরো। কথিত মাদক বিরোধী অভিযানের নামে ইরানের অন্যতম বন্ধু দেশ ভেনেজুয়েলার কাছে ৩টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা। এর আগে দেওয়া হয়েছে মাদুরোকে গ্রেপ্তারের পুরস্কারের অর্থ বাড়ানোর ঘোষণাও, সেই সাথে আছে মার্কিন শুল্কের খরচ। আমেরিকার ধারাবাহিক আগ্রাসী পদক্ষেপের প্রেক্ষাপটে বড় প্রস্তুতি নিচ্ছেন মাদুরো। সোমবার এক টেলিভিশনে ভাষণে মাদুরো জানান এই সপ্তাহে তিনি একটি বিশেষ পরিকল্পনা সক্রিয় করবেন, যেখানে ৪৫ লাখেরও বেশি মিলিশিয়া সদস্য অংশ নেবে। মিলিশিয়ারা প্রস্তুত, সক্রিয় এবং সশস্ত্র। ভেনেজুয়েলার এই মিলিশিয়া বাহিনী গঠন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ। সরকারিভাবে এই বাহিনীতে প্রায় ৫০ লাখ সদস্য থাকার কথা বলা হলেও বিশ্লেষকদের মতে প্রকৃত সংখ্যা এর চেয়েও কম। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৩৬ ঘন্টার মধ্যে দেশটির উপকূলে পৌঁছাবে ৩টি গাইডেড মিসাইল সিস্টেম যুক্ত ডেস্টার। এগুলো হলো ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহোম ও ইউএসএস স্যামসন। সেই সাথে মোতায়েন করা হবে P-8 মডেলের কয়েকটি গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৪,০০০ নৌ সদস্য মোতায়েন করা হচ্ছে। কয়েকদিন আগেই নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের সহায়তার জন্য ঘোষিত পুরস্কার দ্বিগুণ করে $৫ কোটি উন্নীত করেছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারির বলে অভিযুক্ত করে আসছে ওয়াশিংটন। ভূ রাজনীতির সমীকরণে তিনি রাশিয়ার আস্থাভাজন বন্ধু হিসেবে পরিচিত। ভেনেজুয়েলাকে বাণিজ্য শুল্ক দিয়েও ঘায়েল করার চেষ্টা করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, কোন দেশ ভেনেজুয়েলা থেকে তেল কিনলে তাদের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও মার্কিনীদের লালিত স্বাধীনতার প্রতি ভেনেজুয়েলা অত্যন্ত শত্রুতাপূর্ণ আচরণ করেছে। ভেনেজুয়েলার উপর আগে থেকেই ছিল মার্কিন নিষেধাজ্ঞা। ভেনেজুয়েলার বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগও তুলেছেন ট্রাম্প। তার দাবি, আমেরিকার শাস্তি ভঙ্গ করতে একদল দুষ্কৃতী পাঠিয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও হুমকি টলাতে পারছে না মাদুরোকে। ট্রাম্পের এসব পদক্ষেপ উড়িয়ে দিয়ে সেগুলোকে একটি কৃষ্ণ সাম্রাজ্যের অদ্ভুত ও উদ্ভট হুমকি বলে মন্তব্য করেছেন মাদুরো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বিচার গণহত্যার শিকার ফিলিস্তিনের বাসিন্দারা। এমন অমানবিক হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহুর সঙ্গ ছেড়েছে বহু রাষ্ট্র। গাজায় ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে তারা এখন পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিনের। ইতিমধ্যেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য। গেল সপ্তাহে একই ধরনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতানিয়াহু। ফলে এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ইসরায়েলের। সোমবার নেতানিয়াহু সরকারের এক কঠোর ডানপন্থী নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। এর জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ার কূটনৈতিকদের ভিসাও বাতিল করে দেয় ইসরায়েল। এরপরেই দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসকে একজন দুর্বল নেতা হিসেবে কটাক্ষ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের সঙ্গে আলবানিস বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নেতানিয়াহুর কটাক্ষকে একদমই গুরুত্ব দেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেতানিয়াহুকে আগেই ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি জানিয়ে রাজনৈতিক সমাধানের সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়া। অন্যান্য নেতাদের সম্পর্কেও নেতানিয়াহুর একই রকম মন্তব্য রয়েছে। আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেই না, সব দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিকভাবেই যোগাযোগ করি। এদিকে নেতানিয়াহুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। নেতানিয়াহুকে হতাশ নেতা বলে পাল্টা জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। তিনি বলেন, ফিলিস্তিনিদের হামলার পাশাপাশি খাদ্য সংকটে ফেলে শিশুদের মেরে ফেলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এসব কর্মকাণ্ডের ফলে বিশ্ব থেকে ইসরায়েল দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন টনি। আপনি কত মানুষকে বোমা ফেলে মারতে পারেন বা কত শিশুকে অভুক্ত রাখতে পারেন, এর মাধ্যমে শক্তির পরিমাপ করা যায় না। আমরা দেখছি যে প্রতি পদক্ষেপেই ইসরায়েল ক্রমাগত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটি তাদের নিজেদের জন্য ক্ষতিকর। গাজায় চলমান যুদ্ধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিয়েছে অঞ্চলটিতে। বিশেষজ্ঞরা বলছেন, হত্যাকাণ্ড ও অনাহারের মাধ্যমে জাতিগত নিধনের চেষ্টা চালিয়ে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল।